নমস্কার, আমি দিশারি চক্রবর্তী। আজকে আমার বিষয় রঙ্গসঙ্গীত একাল সেকাল। এখানে সেকাল অর্থে প্রাচীন ভারতের কথা বলা হচ্ছে এবং প্রাচীন ভারতে রঙ্গসঙ্গীত কেমন ছিল। প্রাচীন ভারতের খুব বেশি তথ্য, প্রামাণিক তথ্য বা যেটা আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে থাকি, তার খুব বেশি প্রমাণ আমাদের কাছে নেই। যেটুকু পাওয়া যায় সেটুকু রিটেন অবস্থায় যে তথ্যগুলো পাওয়া গেছে, সেগুলোর মধ্যে হচ্ছে 5 জনের নাম বিশেষ করে খুব বারবার এসছে বিভিন্ন যে কাব্য বা লেখা বিভিন্ন জায়গায়। সেখানে প্রথম হচ্ছে যে নামটি নন্দিকেশবরা, দ্বিতীয় হচ্ছে নারদা, তৃতীয় হচ্ছে ভারতা, চতুর্থ হচ্ছে মাতঙ্গ, আর হচ্ছে চতুরাস। এই যে 5টি নাম মূলত পাওয়া যায়। নন্দিকেশবরা হচ্ছে মূলত যেটা আমরা বলি একেবারেই বৈদিক পৌরাণিক যুগ, যেটা বেদের যুগ, সেই সময়কার থেকে আমরা পাচ্ছি নামগুলো। সময় সঙ্গীতের যে স্ট্রাকচার বা যেটাকে আমরা বলি তার যে অবয়ব, সেটা মূলত শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে আবদ্ধ ছিল। কিছু লঘু সঙ্গীত বা ফোক মিউজিকের ব্যবহারও হতো। যন্ত্র বা যেটাকে ইনস্ট্রুমেন্টাল মিউজিক বলা হয়, যেটা সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকতো এবং হয়ও আজও রঙ্গসঙ্গীতে, সেটার যে ব্যবহার মূলত রিদম ইনস্ট্রুমেন্টস বা চামড়ার যন্ত্র, যেটাকে তালবাদ্য বলি, সেই তালবাদ্যের প্রভাব ছিল, আর তারের যন্ত্র। তারের যন্ত্রের মধ্যে হচ্ছে বো ইনস্ট্রুমেন্ট, স্ট্রোক ইনস্ট্রুমেন্ট, আর মানে হচ্ছে স্টাক ইনস্ট্রুমেন্ট, মানে যেটা স্টিক দিয়ে বাজানো হয়, এরকম যন্ত্রাংশ তারের দেখা গেছে মাঝে মাঝে। এছাড়া উইন্ড ইনস্ট্রুমেন্ট বা যেটাকে আমরা বলি বেনু, বাঁশি, যেখান থেকে এসছে, এইটার ব্যবহার ছিল ভরতনাট্যম, অন্যান্য ডান্স ফর্ম বা নাট্য ফর্মগুলোর মধ্যে পাই। সেই যন্ত্রগুলো সেই সময় অতটা ডেভেলপড অবস্থায় ছিল না। এই যন্ত্র অনুষঙ্গিকগুলো ছিল, সেগুলোকে মূলত নারদের সৃষ্টি করা যে শ্রুতি পদ্ধতি আছে, সেই শ্রুতি পদ্ধতি অনুযায়ী তাকে টিউনিং করা হতো, টিউনিং বা সুরে মেলানো হতো। এই সুরে মেলানোর যে বিষয়টা, এটা খুব ইন্টারেস্টিং। যন্ত্রের যে আনুষঙ্গিকতা যেটা আমাদের নাট্যে আছে, সেটা মূলত পরবর্তীকালে ভারতের নাট্যশাস্ত্রের যে আমরা পদ্ধতিগত যে বিষয়গুলো পাই, সেই পদ্ধতিতেই ব্যবহৃত হতো। কিন্তু মূল যে শাস্ত্রীয় সঙ্গীতের যে পদ্ধতি, যেভাবে শাস্ত্রীয় সঙ্গীতে রাগ রাগিনীর মাধ্যমে বা তারও প্রাচীনকালে বৈদিক যুগে গ্রামস্বর পদ্ধতির মাধ্যমে যেভাবে সঙ্গীতকে চর্চা করা হতো, সেই পদ্ধতি থেকে সেটা অনেকটাই আলাদা। সেটা মূল শাস্ত্রীয় সঙ্গীতের যে তার যে গ্রামার বা যেটাকে বলে ব্যাকরণ, তার থেকে অনেকটাই আলাদা। মূলত যারা সঙ্গীতজ্ঞ ছিলেন, তারা নাট্যের সুবিধার জন্য, নাট্যের মূল বিষয় ছিল নাট্যের কাব্য, এবং কাব্যগুলো গীতিকাব্য হিসেবে ব্যবহৃত হতো
সে রামায়ণই হোক বা মহাভারতই হোক, যা যা কাব্যগুলো ছিল গীতিকাব্য হিসেবে ব্যবহৃত হতো, এবং গীতিকাব্যগুলোকে সুর দেওয়া হতো, সেই সুরে নিবদ্ধ করে সেটাকে গাওয়া হতো। আদিকালে সেটা গ্রামস্বর পদ্ধতিতে ছিল, পরবর্তীকালে ধীরে ধীরে সেটা রাগ ভিত্তিক পদ্ধতিতে আসে। কিন্তু রাগ ভিত্তিক পদ্ধতিতে আসা সত্ত্বেও নাট্যের যে সঙ্গীত, সেটা কখনোই শাস্ত্রীয় সঙ্গীতের সমতুল্য ছিল না। কারণ শাস্ত্রীয় সঙ্গীতের যে বিষয়বস্তু, তা মূলত উপনিষদ এবং বেদের নিজস্ব যে পদ বা শ্লোক, সেটি নির্ভর ছিল। সেটা মূল আধার ছিল আধ্যাত্মিকতা শাস্ত্রীয় সঙ্গীতে। সেখানে যেটাকে আমরা বলি এন্টারটেনমেন্ট ভ্যালু একেবারেই ছিল না। শুধুমাত্র আধ্যাত্মিকতা সাধনার জন্যই সঙ্গীতকে চর্চা করা হতো। দক্ষিণ ভারতের ক্ষেত্রে এই সকল বিষয়ের প্রভাব অনেক কম, কারণ দক্ষিণ ভারতীয় যে সঙ্গীত চর্চা, তার মধ্যে অন্যান্য ধারার যে সঙ্গীত, অর্থাৎ ইসলামিক ধারার যে সঙ্গীত বা পারস্য দেশের যে সঙ্গীতের ধারা, তার প্রভাব, এবং পরবর্তীকালে অন্যান্য যে বিভিন্ন ধর্মীয় উত্থান, যে ধরনের ধর্মীয় উত্থান উত্তর ভারতে ঘটেছে, সেই সব বিষয়ের প্রভাব অনেক তুলনামূলকভাবে কম। একমাত্র ইউরোপিয়ান মিউজিক ভারতবর্ষে আসার পর দক্ষিণ ভারতের সঙ্গীতে যা প্রভাব পর দেখা যায়, এবং সেই জন্য দক্ষিণ ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত, সেটি মূলত দুটি পর্যায়ে ভাগ আছে। একটি হচ্ছে আদি সঙ্গীত, যেটা হচ্ছে একদম আমরা যেটাকে বলি ক্লিন, মানে যেটা হচ্ছে পিওর, শুদ্ধ সঙ্গীত। আর দ্বিতীয় হচ্ছে যে মিশ্রণ ঘটলো, যে চর্চা, যে ইউরোপিয়ান চর্চা যে এলো, তার মধ্যে মূল হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের সঙ্গীতের চর্চা। সেটা মূলত চার্চ কেন্দ্রিক যে আধ্যাত্মিকতা, সেই সঙ্গীতের প্রভাব এলো। কিন্তু সেই সব যন্ত্রণা সঙ্গ বা ইউরোপিয়ান যে যন্ত্রণা সঙ্গ, সেগুলোর প্রভাব দক্ষিণ ভারতে যেমন দেখা গেল, উত্তর ভারতেও দেখা গেল। ইউরোপিয়ান প্রভাব ছিল, সেটা পরবর্তীকালে ইউরোপিয়ান প্রভাব আসার ফলে নাট্যের যে ব্যাকরণগত পরিবর্তন ঘটে, অর্থাৎ যে প্রসেনিয়াম থিয়েটারের কথা আমরা বলি, সেই প্রসেনিয়াম থিয়েটার যখন ভারতবর্ষে আসে, এবং বিশেষ করে বাংলায় সব থেকে বড় নাটককার এবং পরিচালক অভিনেতা শ্রী গিরিশ ঘোষের তত্ত্বাবধানে যে বিশাল কর্মযজ্ঞ সেই সময় হয়েছিল, সেই সময় যে দুজন ব্যক্তির নাম সব থেকে বেশি জাজ্বল্যমান, সেজন হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জ্যেষ্ঠতো দাদা হাবু দত্ত, যিনি মিনার্ভা থিয়েটারে মূল সঙ্গীতকার ছিলেন। পরবর্তীকালে গিরিশবাবু যখন মিনার্ভা ছেড়ে স্টার থিয়েটারে চলে যান, তখন তিনি যার সাহায্য রঙ্গসঙ্গীতে পান, তিনি হচ্ছেন আমার গুরুর শ্রদ্ধেয় পিতামহ শ্রী উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। সেই সময় উনি ওনার ছদ্মনাম ছিল প্রসন্ন কুমার বিশ্বাস। সেই প্রসন্ন কুমার বিশ্বাস ছদ্মনামে উনি সেই সময় সঙ্গীত রচনা করেছেন গিরিশবাবুর বিভিন্ন নাট্যে। পরবর্তীকালে 1930-এর সময় আগে, ওই সময়কালীন 25 থেকে 30-এর মধ্যে, ওই সময় উদয় শঙ্কর আবার যখন
নাট্যসঙ্গীতের ধারায় ভারতীয় মার্গসঙ্গীত এবং বিভিন্ন ফোক ডান্স সেগুলো সম্মিলিত করে যে ভারতীয় নৃত্য শৈলী জন্ম দেন, যাকে বলা হতো ডান্স অফ ইন্ডিয়া, সেই যে নৃত্যনাট্য বা রঙ্গনাট্য হতো, সেই নাট্যের যে কিন্তু লাইভ মিউজিকের ব্যাপার ছিল। সেখানে আলাউদ্দিন খাঁ সাহেবেরই ছাত্র তিমির বরণ, ওনার তত্ত্বাবধানে সঙ্গীতে হতো। সেখানে মূলত আলাউদ্দিন খাঁ সাহেবেরই কম্পোজিশনসগুলো বাজানো হতো। তিমির বরণ কিছু নিজে কম্পোজিশন করেছেন পরবর্তীকালে। আর তারপর 1935 সালে তিমির বাবুর মা যখন মারা যান, তখন আলাউদ্দিন খাঁ সাহেব ওনার সঙ্গে ইউরোপ ট্যুরে যান বিভিন্ন যন্ত্র নিয়ে, যন্ত্র নিয়ে। সেই সময় ওনার সঙ্গে ওনার অ্যাসিস্ট্যান্ট হন বর্তমান ভারতরত্ন মানে ছিলেন উনি পণ্ডিত রবিশঙ্কর, ওনার ছাত্র। এর পরবর্তীকালে রবিশঙ্করের হাত ধরেই যখন ভারতবর্ষের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার কয়েক বছর বিভিন্ন নাট্যে রবিশঙ্করের আমরা সুর দেখতে পাই। এবং কিন্তু 40-এর দশক পেরিয়ে গিয়ে যখন 50-এর দশকে আমরা পৌঁছাই, তখন মূলত এইগুলো লাইভ মিউজিক করা প্রায় বন্ধ হয়ে যায়। মূলত ওই রেকর্ডেড মিউজিক করা হয়, কারণ যারা মিউজিশিয়ান ছিলেন তারা খুবই ব্যস্ত হয়ে পড়েন এবং সেই উচ্চমার্গের সঙ্গীতের প্রভাব এবং ব্যবহারও ধীরে ধীরে কমতে শুরু করে বিভিন্ন নাট্য, রঙ্গনাট্য বা রঙ্গমাধ্যমগুলোর মধ্যে। সেখানে দেখা যায় চটুল যে এন্টারটেনিং মিউজিক যেটাকে আমরা বলি চটুল সঙ্গীত বা লঘু সঙ্গীত, আর কাব্যের মধ্যে বিশেষ করে যেটা আমরা ফোক মিউজিক বলি, সেই সব সঙ্গীতের প্রভাব অনেক বেশি পড়ে। এবং সবথেকে বেশি যার প্রভাব ছিল সেটা হচ্ছে বঙ্গ সমাজে রবীন্দ্রনাথের। তো এই হচ্ছে একটা মূল, আমি চেষ্টা করলাম খুব সামান্যভাবে বলার, যে এই যে রঙ্গসঙ্গীতের এই কালার সে কাল নিয়ে, কেন এই বিষয়টি আরো অনেক ভাস্ট এবং আরো সূক্ষ্মভাবে বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। তাই আজকে এখানেই শেষ করছি। নমস্কার।